আর কিছু বলবার আগে মফিজ ক্রোধে তার হাতে থাকা ছুরিটা আরদিনের কাঁধে বসিয়ে দেয়। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে আরদিন। মফিজের কাজে আতাউর সাহেব হাতকে ওঠেন, কিন্তু মফিজকে বুঝতে না দিয়ে চুপ থাকেন। ওনার তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই। যদি মফিজ বুঝতে পারে তিনি আরদিনকে সাহায্য করার চেষ্টা করছেন, তাহলে আরদিনকে জীবিত ফিরিয়ে দিতে পারবেন না তিনি। তাই চুপ রইলেন। মনে মনে আল্লাহকে কয়েকবার ডাকলেন। মফিজ ছুরিটা বের করতে আরদিনের দিকে তাকায়। আরদিনকে স্বাভাবিক বসে থাকতে দেখে সে বেশ বিরক্ত বোধ করে। রাগের বশে ছুরি বসিয়েছে। কম ক্ষত হয়নি, বেশ গভীর ক্ষতই হয়েছে। ক্ষতস্থান হতে রুধির স্রোত গড়িয়ে বাম হাতটা রুধিরাক্ত হয়ে গিয়েছে। অথচ আহত ব্যক্তি নির্বোধ বসে আছে। এতে যেন মফিজ বিরক্তি বোধ করল। সে চায় আহত ব্যক্তিটি কোনো রকম রিয়াক্ট করুক। তাই ক্ষতস্থানে তার তর্জনী আঙ্গুল ঠুকিয়ে প্রাবল্য চেপে ধরে। মফিজের এহেন কাজে আরদিন তার মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাবে, তবুও কোনো রকম আর্তনাদবিহীন নিশ্চুপ বসে থাকে। মফিজ এবার দ্বিগুণ রেগে যায়। পরপর কয়েকটা পাঁচ মারি তার মুখে। ঠোঁট কেটে রক্ত পড়ছে, কপোলদ্বয় লাল হয়ে গিয়েছে, তবুও সবটা হজম করে নেয় আরদিন। তা দেখে মফিজ বলে, বলতে হচ্ছে তোদের ধৈর্য শক্তি বহুত। এত মারলাম, কোনো শব্দ অব্দি করলি না। এখন যা হলো এটা ছিল তোর পুরস্কার। পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলি তাই না? তাই একটু পুরস্কার দিতে ইচ্ছে হলো। স্যারের আদর্শ দ্বিতীয়বার করার চেষ্টা করলেও এর চেয়ে বেশি ভয়ঙ্কর শাস্তি দেওয়া। তাই সাবধান। চলুন বস। মফিজ বেরিয়ে যায়। তাকে বেরিয়ে যেতে দেখে আতাউর সাহেব এক ছুটে আরদিনের পাশে এসে দাঁড়ায়। পকেট থেকে রুমাল বের করে তার ক্ষতস্থানে চেপে ধরে, বলে, তুমি কেন মিথ্যা বললে আরদিন? মিথ্যা না বললে মফিজ তোমার সাথে এমনটা করতো না। কি করেছে? হাতের অবস্থা বেশ গভীর ক্ষত। একটু কষ্ট সহ্য করো, আমি কিছুক্ষণের মাঝে অয়েলমেন্ট নিয়ে আসব। আপনি ব্যস্ত হবেন না স্যার, সামান্য ক্ষত, কিছুই হবে না। আপনি সাদমান হকের সম্পর্কে যা যা জানেন সব কিছু আমাকে বলুন। সব কিছু জানা খুব দরকার। এতটা গভীর ক্ষতকে তুমি ছোট বলছো? কিছুক্ষণ আগে আমি আঘাত করেছি, এখন মফিজ পিসার চেরা মতো ক্ষত বিক্ষত করে গেল। সেগুলো তোমার কাছে সামান্য ক্ষত মনে হয়? ইনফেকশন হয়ে যাবে। আমি অয়েলমেন্ট লাগিয়ে দেব, তারপর সব কিছু বলবো। তুমি থাকো, আমি আসছি। তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। কথাগুলো বলে আতাউর সাহেব রুম থেকে বেরিয়ে যান। আরদিন তার ক্ষতস্থানটির দিকে একবার তাকিয়ে পুনরায় চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে। ব্যথাটা হজম করতে আভার কথা কল্পনা করে। না জানি আমাকে না পেয়ে কি অবস্থা করেছে নিজের। আমাকে যে করে হোক সবটা জানতে হবে, এখান থেকে বের হতে হবে, স্যারকে উদ্ধার করতে হবে, সাদমান হকের মুখোশ উন্মোচন করতে হবে। হেরে গেলে হবে না। বি স্ট্রং আরদিন। মনে মনে কথাগুলো আউড়িয়ে নেয় সে। আরদিন ক্ষতবিক্ষত হয়ে ব্যথায় কাতরাচ্ছে। অপরদিকে তার প্রিয়তমা স্ত্রী তার হৃদহরণী ফুলে সজ্জিত বেডে তার জন্য অপেক্ষা করছে। দুজন দুজনকে নিয়ে ভাবছে আরদিন কখন সে মুক্তি পাবে। আভা ভাবছে তার মেজর সাহেব কখন এসে পৌঁছাবে। সে যে ফুলসজ্জিত বেডে তাহার মনের মতো সেজে বসে আছে তাদের মাহেন্দ্র খানের অপেক্ষায়। নিয়তি যেন আজ দুজনের বিপরীত। রাতের আঁধার কেটে ভোরের আলো ফুটেছে ধরাতে। পাখির কলরবে আরদিনের ঘুম ভাঙে। ব্যথায় সে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারেনি। ভোরের আলোয় চারদিক পরিষ্কার বোঝা যাচ্ছে। ক্ষতস্থানে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। তার মানে স্যার রাতে আসতে পারেননি। কথাটা উচ্চারিত করে আরদিন চাপা দম ফেল। একটা নতুন দিনের সূচনা, অথচ তার প্রিয় মানুষটি নেই পাশে। মারুফ, সিয়াম, মিরাজ, নিয়াজ, সাদিক সঙ্গে নিধির 6 জন লোক একজন মানুষকে খুঁজে খুঁজে দিশেহারা। নিধির যখন আরদিনের ব্যাপারটা শুনে রাত তখন প্রায় শেষের পথে। রাতে পানি খেতে উঠে ইধির দেখতে পায় জগে পানি শেষ। পানি খাবার জন্য বিছানা ছেড়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হতে তার চোখ নিবদ্ধ হয় আভার রুমের দিকে। ধীর পায়ে এগিয়ে যেতে দেখতে পায় আভা ফ্লোরে বসে কান্না করছে। আভার এমন অবস্থা দেখে নিধির উদ্বিগ্ন হয়ে আভার পাশে বসে জিজ্ঞাসা করে, ভাবি আপু, কি হয়েছে তোমার? এত রাতে এভাবে বসে কান্না করছো কেন? ভাইয়া এখনো আসেনি? আর রুমের এই অবস্থা কেন করেছো?
রুমটা তো খুব সুন্দর করে সাজিয়েছিলে, তাহলে এসব? ভাইয়া উনি এখনো ফিরেননি। আমি ফোন করেছিলাম, ওনার ফোনটা বন্ধ। সিয়াম ভাইয়া কিছুক্ষণ আগে জানিয়েছেন উনি দুপুরে অফিস থেকে বেরিয়ে পুলিশ লাইনের পাশে একটা রেস্টুরেন্টে গিয়েছিলেন। সেই থেকেই তিনি নিখোঁজ, কোনো রকম খোঁজ খবর নেই। সিয়াম ভাইয়া সকলে মিলে ওনাকে খোঁজার চেষ্টা করছেন, কোথাও পাচ্ছেন না। আমি মাঝরাতে আপনার রুমে গিয়েছিলাম কথাটা বলার জন্য, কিন্তু বলতে পারিনি। আপনি হয়তো ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে। সিয়াম ভাইয়া এখনো কোনো আপডেট জানাতে পারেননি। আমার টেনশন হচ্ছে ভাইয়া, মা বাবাকেও বলতে পারিনি আমি। টেনশন করে অসুস্থ হয়ে যাবেন তারা। আমি বুঝতে পারছি না কি করব আমি। কান্নারত অবস্থায় কথাগুলো বলে পুনরায় কান্নায় ভেঙে পড়ে আভা। নিধির আভাকে বসা থেকে উঠিয়ে বলে, তার জন্য কান্না করতে হবে ভাবি আপু? তুমি জানো না ভাইয়া প্রায়ই এমন করে? তাহলে জানি, কিন্তু ভাইয়া আজ কেন যেন মনে হচ্ছে উনি ভালো নেই। আপনি প্লিজ সিয়াম ভাইয়াকে কল করে বলুন না আমিও তাদের সাথে যেতে চাই। এত অস্থির হও না ভাবি আপু, আমি যাব। তুমি বরং বাসায় থেকো, বাবা মাকে দেখো, তারা যেন কথাটি জানতে না পারে, ঠিক আছে? তাহলে মা অসুস্থ হয়ে পড়বে। ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে বলো যে কাজের জন্য বাইরে গিয়েছে, কিছু একটা বলে কাটিয়ে দিও আর কি। ভোর হতে দেরি নেই, আমি সিয়াম ভাইয়ের সাথে কথা বলে তাদের সাথে যোগ দিচ্ছি, তুমি চিন্তা করো না। নিধির সিয়ামকে ফোন করে বাসা থেকে বেরিয়ে যায়। আভা পূর্বে নেই বসে থাকে। প্রাতকাল গড়িয়ে দ্বিপ্রহর, অপরাহ্নর সময়। একটা ফোন কলের অপেক্ষায় অপেক্ষিত ক্লান্ত আভা। এখনো কেউ কোনো খবর দিতে পারেনি। আভা সময় কিভাবে কাটছে একমাত্র সে অনুভব করতে পারছে। আর দিন কোথায়? এই প্রশ্নের মুখোমুখি হওয়ার ভয়ে আভা আজ পুরো দিন ঘর কোনো বসেছিল। আর দিন, তোমার অফিসের লকারের চাবি চাই। চাবি কোথায় ভালোই ভালোই জানিয়ে দাও, তাহলে মুক্তি পেয়ে যাবে। ফোনের অপর পাশে থাকা ব্যক্তির উক্ত কথায় আর দিন উচ্চস্বরে হেসে ওঠে, বলে, যদি বলি দিব না তাহলে কি করবেন মা? মা উপস, ভুল বললাম, আপনি আমার মামা নন। আচ্ছা, আপনাকে ঠিক কি নামে সম্বোধন করব বলুন তো? আমি না বুঝতে পারছি না। সাদমান হকের ডান হাত, স্বীয় ভাগ্নি, স্বীয় কন্যার খুনি, রাজনীতির নামে অসহায় মানুষের রক্ষকের নামে ভক্ষক, একজন দেশদ্রোহী, মাফিয়া দলের সন্ত্রাসী। আপনার কত রূপ, কোন রূপ আপনার জন্য পারফেক্ট? আমার মনে হচ্ছে সবগুলোই পারফেক্ট। আপনাকে বরং আমি গিরগিটে মামা সম্বোধন করি, কি বলেন মা? ঠোঁটের কোণে হাসিটা বজায় রেখে এক নাগারে কথাগুলো বলে আর দিন অপর পাশের ব্যক্তিটির অভিব্যক্তি শোনার অপেক্ষায় নিশ্চুপ চেয়ারে বসে থাকে। আর দিনের বলা প্রতিটা কথায় মিনহাজুল শেখ ভরকে যান। তার মানে আর দিন সবটা জানে। কিভাবে? তিনি রুমের বাহির থেকে বেরিয়ে এসে আর দিনের বরাবর দাঁড়িয়ে পড়েন। মিনহাজুল শেখের ভরকানো চেহারাটা দেখে আর দিনের যেন কিছুটা আফসোস হলো। তাই পুনরায় বলল, কি মিস্টার মিনহাজুল শেখ, ভয় করছে? ভাবছেন সত্যিটা জানলাম কিভাবে? ক্লাইম্যাক্স সবে শুরু মামা, পিকচার তবে বাকি। হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমার অগোচরে আমার রুমে ঢুকে আমার পার্সোনাল জিনিস নিয়ে পালিয়ে যেতে পারবেন? আর আমি আর দিন কিছু জানবো না? নিশ্চয়ই বুঝে গিয়েছেন আর দিন কাঁচা কাজ করার লোক নয়। তোমাকে কে বলেছে আমি মেঘকে খুন করেছি? তুমি যা ভাবছো সব মিথ্যা আর দিন। আমি আমার মেয়েকে খুন করিনি। আপনি কি মামা, বাকিটা শেষ করুন। তুমি চাবি দিবে, হ্যাঁ কি না? বললাম তো মামা, চাবি পাবেন না, আর পেলেও কিছুই করতে পারবেন না। মানে এটা খুব সিম্পল মামা। আপনি যে জন্য চাবির খোঁজ করছেন তা আমার কাছে নেই, সেগুলো অনেক আগেই জায়গার মতো পৌঁছে গেছে। মানে কি করেছিস অস্ত্রগুলো? দেখি, দেখ আর দিন, অস্ত্রগুলো আমার চাই, নয়তো সাদমান হক আপনার চ্যাপ্টার ক্লোজ করে দিবে মামা। হ্যাঁ, আর দিন হেয়ালি করিস না, আমার অস্ত্রগুলো লাগবে। বল সেগুলো কোথায় আছে, না হয় আবার ক্ষতি করতে সাদমান একবারও ভাববে না। সব যখন জেনেই গিয়েছিস তাহলে এটাও শুন, আফা সাদমানের মেয়ে নয়, আফা সাদমানের শালিকার মেয়ে। সাদমান যেমন স্বার্থের জন্য আবাকে নিজের সন্তানের চলে দ্বিগুণ ভালোবাসে, তেমনি স্বার্থের জন্য সে আফার ক্ষতিও করতে পারে। বড্ড বড় ভুল করলি আর দিন। সাদমানের সত্যিটা জেনে এর মাসুল তোকে নয় আবাকে চোকাতে হবে। মিনহাজুল শেখের কথা শুনে আর দিন ক্রোধের অনলে টকবগিয়ে ওঠে। রুফানুল কণ্ঠে বলেন, অন্বেষার দিকে একবার কেউ নজর দিয়ে দেখুক, আই সোয়ার লাশ ফেলতে দ্বিধাবোধ করব না। সে যে হোক, স্বয়ং সাদমান হকও ছাড় পাবে না।
তাহলে চাবিটা দিয়ে দে দিন। বললাম তো তাতে কোনো লাভ হবে না। অস্ত্রগুলো ব্রিগেডিয়ার জেনারেলের কাছে পৌঁছে গেছে। অযথার সময় নষ্ট করছো মামা। অস্ত্রগুলো পাওয়ার আশা ছেড়ে দাও। কথাটা সাদমান হককেও জানিয়ে দিও। এতক্ষণ যাবৎ আরদিন বলা প্রতিটা কথা সাদমান হক ফোনে শুনতে পেয়ে ফোন কলটা কেটে দেন, যা আরদিনের অগোচরে রয়ে যায়। মিনহাজুল শেখ রুম থেকে বেরিয়ে যান। মিনহাজুল শেখকে বেরিয়ে যেতে দেখে রুমে প্রবেশ করেন আতাউল সাহেব। স্যারকে দেখে আরদিনকে উত্তেজিত হয়ে প্রশ্ন করে, স্যার আপনি ঠিক আছেন? কোনো ক্ষতি হয়নি তো? শান্ত হওয়ার দিন, আমি ঠিক আছি। তোমার সাথে আমার কথা আছে, পুরোটা শোনো। তোমাকে যেভাবে হোক এখান থেকে বের করতে হবে। বুঝতে পারছি না কিভাবে। সাদমান ও মিনহাজুল মফিজকে লাগিয়ে রেখেছে আমার পিছনে। কোনো রকম সন্দেহ হলে দুজন আমাকে মেরে ফেলতেও পারে, কিন্তু আমি চাই তুমি এখান থেকে আগে সহি সালামতে বেরিয়ে যাও। আমার কাছে যা যা ইনফরমেশন আছে সেসবের ভিত্তিতে তুমি দুজনকে অ্যারেস্ট করতে পারবে। স্যার কারো মাধ্যমে একটা চিঠি পাঠাতে পারবেন? তাহলে সবটা সমাধান হয়ে যাবে। পারবো আর দিন। কাকে পাঠাতে হবে এবং কি লিখতে হবে সবটা জানিয়ে দাও, আমি বাকিটা সামলে নিতে পারবো। ধন্যবাদ স্যার। আপনি এখন আসুন। কেউ দেখে ফেললে সমস্যা হবে। পরবর্তীতে যখন আসবেন তখন সাথে করে চিঠি লিখবার সরঞ্জাম নিয়ে আসবেন। বাকিটা আমি লিখে দিব। আচ্ছা, আমি আসছি। আপনি সাবধানে থাকবেন স্যার। প্রত্যুত্তরে আতাউল সাহেব স্মিত হেসে চলে যান। 6 জন ব্যক্তি নিরাশ হয়ে রাত 1টায় বাসায় পৌঁছে। পুরোটা দিন হন্যে হয়ে সব জায়গায় খুঁজেও আরদিনের কোনো হদিশ মেলেনি। নিধির যখন বাসায় পৌঁছায় আভা তখনও রুমে বন্দি। নিধির সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে মিসেস চৌধুরী নিধিরের সম্মুখে এসে দাঁড়ান। মাকে এইভাবে দাঁড়াতে দেখে নিধির কিছুটা অস্বস্তি বোধ করে। নিধির খুব ভালোভাবে জানে তার মা কেন এভাবে মুখ সম্মুখে এসে দাঁড়িয়েছে, কিন্তু মার প্রশ্নের জবাব দেওয়ার সাধ্য যে তার নেই। কিভাবে বুঝবে? তার ধারণাকে সত্যি প্রমাণিত করে মিসেস চৌধুরী নিধিরকে প্রশ্ন করেন, আজ সারাদিন তুই কোথায় ছিলি নিধির? তুই জানিস আরদিন কাল রাত থেকে বাসায় ফিরেনি, ওর ফোনটাও বন্ধ। আবার সেই যে রুমে দ্বার বন্ধ করে বসে আছে, এখন অবধি দ্বার খুলেনি। কি হয়েছে আমাকে বলবি? মেয়েটা এক মুহূর্তের জন্য রুম ছাড়া হয়নি, খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। ডাকলোক এক বাক্যে সব কথার ইটি ঘটিয়ে রুমে চুপচাপ বসে আছে। তোর বাবাও অনেকক্ষণ চেষ্টা করেছে, বিআইন এসেছিলেন, তিনিও কিছু করতে পারেননি। আমি কিছু বুঝতে পারছি না, কি শুরু করেছিস তোরা তিনজন মিলে? এই বয়সে এসেও একটু শান্তি দিবি না তোরা? মা মা শোনো মা, এত হাইপার হয়েও না। ভাইয়া একটা কাজে অফিসে আটকে পড়ে গিয়েছে। ভাবি আপুর হয়তো শরীর ভালো না, তাই রুম থেকে বের হচ্ছে না। তুমি চিন্তা করো না মা, সব কিছু ঠিক আছে। আমাকে কিছু খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। তোদের যা ইচ্ছে কর, আমার কিচ্ছু বলার নেই। আর্ডিনটার জন্য মনটা ডাকছে। ছেলেটা ভালো থাকলে হয়। তুই ফ্রেশ হয়ে এসে টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। লক্ষ্মী মা, যাও। মিসেস চৌধুরী কিচেন রুমে চলে যেতে নিধির আভার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আভার রুমের সম্মুখে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে ভাবি আপু বলে 3য়বার ডাকতে আভা চটচল দিয়ে দ্বার খুলে দেয়। একদিনে নিজের অবস্থা পুরো নাজেহাল করে ফেলেছে মেয়েটা। নিধিরকে দেখে আভা উৎকণ্ঠিত হয়ে কিছু জিজ্ঞেস করতে নিধিরের নেগেটিভ উত্তরে আভা স্তব্ধ হয়ে বেডে বসে পড়ে। নিধির আভাকে বুঝাচ্ছিল তখনই খাবারের প্লেট হাতে রুমে প্রবেশ করেন মিসেস চৌধুরী। শাশুড়িকে দেখে আভা স্বাভাবিক আচরণ করে এবং খাবারগুলো কোনো মতে খেয়ে বিছানায় শুয়ে পড়ে। মিসেস চৌধুরী ও নিধির বেরিয়ে যেতে আভা আরদিনের একটা ফটো হাতে নিয়ে শুয়ে পড়ে। আপনি কবে ফিরবেন মেজর সাহেব? আরদিন নিখোঁজ হওয়ায় আজ 4 দিন অতিবাহিত। 4 দিনে অনেক কিছুর পরিবর্তন এসেছে। আভা যতটা সম্ভব নিজেকে স্ট্রং করার চেষ্টা করেছে। আকস্মিক আরদিন নিখোঁজ হওয়ার সংবাদটা মানতে বেশ হিমশিম খেতে হচ্ছিল আভাকে। অনেকটা ভেঙে পড়েছিল আভা। দ্বিতীয় দিনে যখন আরদিনের কোনো খোঁজ পায়নি সিয়াম, সে সময় আভা সিদ্ধান্তে উপনীত হয় যে সে ভেঙে পড়বে না, যতটা সম্ভব নিজে চেষ্টা করবে আরদিনকে খুঁজে পেতে। নিধির ভাইয়া বা সিয়াম ভাইয়ার আশায় বসে থাকলে তার স্বস্তি মিলবে না, তাকে সাহসী হতে হবে। মেজর সাহেব যে তাকে দুর্বল নয়, সাহসী দেখতে চায়। এই তো কিছুদিন আগের কথা। আপনার আজ এত লেট কেন হয়েছে মেজর সাহেব? জানেন আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আপনি তো কখনো এতটা লেট করেননি। রাত 1টা বাজে, আপনি আসছেন না দেখে আমার ভীষণ চিন্তা হচ্ছিল।
কোনো ক্ষতি হয়নি এটা ভেবে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমার। ফোন বা মেসেজ কিছুই না, হঠাৎ কেন এতটা লেট হলো আজ? ডিউটি শেষে সবেমাত্র রুমে প্রবেশ করে আরতি। আজ সত্যি লেট হয়ে গিয়েছে। আভাকে রুমে দেখতে না পেয়ে চুপচাপ রুমে প্রবেশ করে ড্রেস আপ চেঞ্জ করার উদ্দেশ্যে গায়ে জড়ানো শার্টের বোতাম খুলতে যাবে দৈবাত আভার কণ্ঠ শুনতে পেয়ে আরদিন মুখ তুলে আভার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। প্রিয়তমার কানা মিশ্রিত অভিযোগে আরদিন কিছুটা অবাক হয়। মেয়েটা এতটা দুর্বল কেন? একটু লেট হয়েছে তার জন্য এভাবে কান্নাকাটি করার কোনো মানে হয়? কাজের চাপে দু একদিন এদিক সেদিক হতেই পারে, একটু লেট হওয়ার সম্ভাবনা হয়েছে, তার জন্য ভয় পাবে কেন? যদি সত্যি কোনোদিন তার কিছু হয় তখন কি করবে সে? এতটা উইক কেন হবে? তাকে যে দুর্বলতা মানায় না। আমি স্ট্রং, আমার স্ত্রী কেন দুর্বল হবে? আভা তখনও উত্তরের অপেক্ষায় আরদিনের দিকে তাকিয়ে আছে। সদুত্তর না পেয়ে আভা পুনরায় প্রশ্ন করে, কিছু বলবেন না? এখনই বলবো নাকি ফ্রেশ হয়ে দেন বলবো? বেরিয়ে আসুন, উত্তর দিন। আজ হঠাৎ এতটা লেট কেন? আভার কথা শুনে আরদিন বিনা বাক্যে বেডে বসে। তাকে বসতে দেখে আভা আরদিনের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে সেও বেডে বসে। আমি ফ্রেশ হইনি অন্বেষা, জড়িয়ে ধরেছ কেন? জীবনও আমার শরীরে, সরে বসো। ছাড়বো না, আপনি উত্তর দিন। অন্বেষা, তুমি খুব দুর্বল, স্পেশালি আমার ক্ষেত্রে। এতটাও দুর্বল হয়েও না যতটা না তুমি সহ্য করতে পারবে। আজ এইটুকু দেরিতে তুমি এভাবে কান্নাকাটি করছো। কাল যদি সত্যি সত্যি আমার কিছু হয়ে যায় তখন কিভাবে সত্যিটা মেনে নেবে? আপনি হঠাৎ এইভাবে কেন কথা বলছেন? কি হয়েছে আপনার? রাগ করেছেন? আমি কিছু করেছি? আমি তাহলে ক্ষমা চাচ্ছি, প্লিজ রাগ করবেন না। তুমি ভুল ভাবছো অন্বেষা, আমি রাগ করিনি। আর নাই বা আমার কিছু হয়েছে, আমি তোমাকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি। যদি সত্যি কখনো আমার সাথে খারাপ কিছু হয়ে যায় তখন সত্যিটা ফেস করার ক্ষমতা তো তোমার থাকতে হবে। সাহসী হতে হবে তোমাকে, সাহস সঞ্চয় করতে হবে। আমি চিরদিন বেঁচে থাকবো না অন্বেষা, নাইবা প্রতি মুহূর্ত সুস্থ স্বাভাবিকভাবে বাসায় ফিরবো। জানো তো, আমাদের জীবনটা অনিশ্চিত। প্রতিদিন ডিউটিতে যাওয়ার আগে পরিবারের সকলের মুখগুলো একবার ভালোভাবে পরখ করে বের হই। কেন জানো? যদি দিন শেষে আর না ফিরি, দেখা না পাই তোমাদের, যদি আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন হয়, আর অনেক কিছু ভেবে মাথায় হাজারো চিন্তা নিয়ে সর্বদা লড়াই করতে হয়। করছি। আমার ওয়াইফ হয়ে যদি এতটুকুতেই তুমি ভেঙে পড়ো, কিভাবে হবে? মনে রেখো, দিন শেষে আমরা কেউ কারোর জন্য নয়, আমাদের একাই বাঁচতে হয়। তুমি যত দুর্বল হবে, অল্পতে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেবে। ভয় তোমাকে তত তাড়া করে বেড়াবে। যাপিত জীবনে অহরহ আমাদের মনে ভয়ের উদ্রেক হয়। ভয় ব্যাপারটা অনেকটাই মনস্তাত্ত্বিক। ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে যাচ্ছে যা আমাদের বেদনার কারণ হতে পারে, এমন শঙ্কা থেকে মানুষের মনোজগতে যে মানসিক চাপ তৈরি হয় তাকে আমরা ভয় বলি। পরিস্থিতি অস্বাভাবিক দেখে ভয় সিটিয়ে না গিয়ে সেটা মোকাবিলা করো। ভয়কে জয় করতে শেখো। ভয়কে জয় করার মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য দেখা পাবে। সুখ দীর্ঘস্থায়ী নয়। আজ হয়তো দেরি হলেও বাসায় ফিরেছি, কাল এমনও হবে আমি আর নাই ফিরতে পারলাম। পরবর্তী দিন খবরের কাগজে হেডলাইন দেখবে, মেজর মেহরাব উদ্দিন চৌধুরী মিশন চলাকালীন শত্রুপক্ষের গুলিতে নিহত হয়েছে। তখন সত্যিটা মেনে নিবে কিভাবে? তখন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ফিরে আসবো না, আর নাইবা কেউ তোমাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসবে। তাই বলছি, এতটা দুর্বল হইও না, সাহসী হও, সমস্যা মোকাবেলা করতে সক্ষম হও। দুর্বলতা তোমাকে মানায় না, তুমি যথেষ্ট বুদ্ধিমতী এবং সাহসী অন্বেষা। তাই আশা করছি আগত সময়ে বাচ্চাদের মতো ট্রিট করবে না। আজ আমার প্রতিটা কথা তোমার কাছে খারাপ লাগবে, কষ্ট পাবে, কিন্তু বিশ্বাস করবো খুব বেশি দেরি নেই এমনটা হওয়ার। আর যাই হোক, আজকের পর থেকে অযথা কান্নাকাটি করবে না। তোমার এক ফোঁটা চোখের জল আমার মৃত্যু সমতুল্য অন্বেষা। একদমই কথাগুলো শেষ করে আরদিন আভার দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। আভা বেডের কিনারে বসারত অবস্থায় নিশ্চুপে সমস্তটা শুনে। পুরনো কথা মনে পড়তে আভা নেত্রদয় ভিজে ওঠে। ওনার বলার প্রতিটা কথাই যথার্থ ছিল। সেদিন সত্য কথায় তিক্ততা অনুভব হলেও আজ যেন তো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে।
আভা হয়তো ভাবেনি আদিনের শেষ কথাটা এত দ্রুত প্রতিফলন হবে। স্বামীর কথা রাখতে আভা নিজেকে পরিবর্তন করে নিয়েছে। সে ঘরকোণ না হয়ে আজ চরম সত্যের মুখোমুখি হয়েছে। ভেঙে পড়েনি, ভয় পায়নি। আরদিন নিখোঁজ হওয়ার পরবর্তী দিন হতে নিজেকে ঘরকোণ না রেখে নিজ উদ্যমে আরদিনকে খোঁজ করার প্রয়াস করেছে। ক্রমাগত আরদিনকে খোঁজ করে যাচ্ছে। মিসেস অ্যান্ড মিস্টার চৌধুরী এখনও কিছু অবগত নন। আভা নিপুণভাবে শ্বশুর শাশুড়িকে মিথ্যে গল্প শুনিয়ে শুনিয়ে তাদের বিশ্বাস করাতে সক্ষম হয় আরদিন মিশনের কাজে কয়েকদিনের জন্য খাগড়াছড়ি গিয়েছে। নেটওয়ার্ক ইস্যু, ফোন করতে পারছে না। ছেলের পূর্বের কাজের সাথে পরিচিত অগত্যা পুত্রবধূর মিথ্যাটা সত্যি বলে ধরে নেন দুজন। এত কিছুতে রাতে আধারে বালিশে মুখ গুজে অশ্রু বাড়ি বিসর্জন দিতে ভুলে না আভা। অন্য আলোয় সকলের সাথে স্বাভাবিক থাকলেও দিন শেষে রাতে রুমে প্রবেশ করলে বড্ড একঘেয়েমি ঝেঁকে ধরে তাকে। ফলস্বরূপ নেত্রদয় ভারী হয়ে আসে। আভা মুখ ফুটে কিছু প্রকাশ না করলেও নাতাশা হক মেয়ের মনের অবস্থা বুঝতে পারছেন। মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না, অপরদিকে নিজের ক্ষতি মানতে পারছে না। সাদমান হক সবটা জানা সত্ত্বেও মেয়ের প্রতি কোনো রকম দয়া দেখা তিনি বেজায় নারাজ। আরদিনকে অস্ত্র ফিরিয়ে দিতেই হবে। মিনহাজুল শেখ কোনো ত্রুটি রাখেননি আরদিনকে প্রতিহত করার। জখমে জখমে জখমই করেছে। শুধু একটা বার অস্ত্রের সন্ধান পাওয়ার আসে। শত চেষ্টা করেও আরদিনের থেকে সত্যিটা জানতে পারেনি। 3 দিন আগে আরদিন ও আতাল সাহেবের কথোপকথন পুরোটাই শুনতে পায় মফিজ। দুজনের কথোপকথন মিনহাজুল শেখকে জানাতে তিনি আতাল সাহেবকে বন্দি করে রেখেছেন। সেদিন পর হতে আতাল সাহেবের কোনো রকম দেখা পায়নি আরদিন। আজ 26শে নভেম্বর, রাত 3টে। ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে 27শে নভেম্বর আগমন। আরদিন কথা হয়েছিল 27শে নভেম্বর সাদমান হকের মুখোশ উন্মোচন করবে। বিগত 4 দিনে অনেক অজানা তথ্য সম্পর্কে অবগত হয়েছে আরদিন। একই সঙ্গে পরপর হাজারো চমক পেয়েছে। এখন শুধু মুক্তি পাওয়ার অপেক্ষা। 3 জন মানুষের মুখোশ সকলের সামনে উপস্থাপন করবে। ভাবনার মাঝে কিছু একটা গায়ে পড়া অনুভব হতেই আরতি নিজের পায়ের দিকে দৃষ্টিপাত করে। পায়ের কাছে ছোট্ট একটা কাগজের টুকরো দেখতে পাইছে। তৎক্ষণাৎ রক্তাক্ত ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা ফুটে ওঠে। কাজ হয়ে গিয়েছে তারই সংকেত। আর কিছু সময়ের অপেক্ষা, অতঃপর তার মুক্তি। 3 জনের ফাঁসি। ডান পায়ের জুতোর সাহায্যে মাটিতে টিক চিহ্ন এঁকে কিছু একটা সংকেত দেবার সঙ্গে সঙ্গে বাহির হতে পরপর কয়েকটা গুলির আওয়াজ শুনতে পায় আরতি। ফের হাসি রেখা ফুটে ওঠে। মনে মনে ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা প্রকাশে ভুলেনি। হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে সিয়াম। আরদিনের দিকে তাকাতে তার শির দ্বারা বেগ ক্রোধের অনল গড়িয়ে যায়। জানোয়ারগুলোর এক একটাকে ছাড়বে না সে। হাত পা হতে রক্তকণিকা ঝরছে। গায়ে পরিহিত ইউনিফর্মটি যেন প্রমাণ দিচ্ছে আরদিনকে মিনহাজুল শেখ কতটা নির্মম অত্যাচার করেছে। সিয়াম প্রথমে আরদিনের হাত পা বাঁধন মুক্ত করে। মুক্তির স্বাদ পেতে আরদিন প্রগাঢ়ী দম ফেলে। বসা থেকে উঠার জন্য দাঁড়াতে আরদিন পুনরায় চেয়ারে বসে পড়ে। ব্যথায় পা দুটো খুকিয়ে উঠে, চোখ মুখ খিঁচে বন্ধ হয়ে আসে। কি হয়েছে স্যার? বসে পড়ছেন কেন? সিয়াম, দাঁড়াতে পারছি না, পা দুটো অবশ হয়ে আসছে। হাঁটাচলাবিহীন টানা 4 দিন একই জায়গায় বন্দি থাকার ফলস্বরূপ তার পা দুটো নড়াচড়ায় তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে। স্যারের এহেন করুণ কণ্ঠে সিয়াম স্তব্ধ হয়ে যায়। স্যার, আমি সাহায্য করছি, আপনি প্লিজ কষ্ট করবেন না। বাইরের কি অবস্থা সিয়াম? আপনার প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে স্যার। মফিজ, সাগর, বাদল সকলকে ক্লোরোফর্ম শুকিয়ে রুমে বেঁধে রেখেছি। কিন্তু স্যার। কিন্তু কি সিয়াম, কোনো গন্ডগোল হয়নি তো? স্যার ঠিক আছে? সাদমান হক কি কিছু টের পেয়েছে? স্যার অস্থির হবেন না, পুরো কথাটা শুনুন। স্যার সম্পূর্ণ সুস্থ আছে, জাস্ট পায়ে আঘাত পেয়েছেন। সাদাম হক কিছুই টের পায়নি। নিধির ভাইয়া বাসায় সবটা সামলে নিয়েছেন। আপনার কথা অনুসারে তিনি বাড়িতে অনুষ্ঠানে কাজ করার উসিলায় সাদমান হক ও নাতাশা হক দুজনের রুমে বন্দি করে রেখেছে। কিন্তু মিনহাজুল শেখ সবটা জেনে গিয়েছেন। কিভাবে? তোমাদের বলেছিলাম সতর্কতার সাথে কাজটি করতে। তোমরা মারুফ কোথায়? স্যার আমার কথাটি শুনুন। মিনহাজুল শেখ সবটা জেনে গিয়েছেন ঠিকই, কিন্তু কিছু করতে পারিনি। উনি পালানোর চেষ্টা করতে নিয়াস্তারের গুলিতে গুলিবদ্ধ হন।
সাদিক স্যার মিনাজুল শেখকে জঙ্গলের একপাশে বেঁধে রেখেছেন। গুড। তোমরা আমার চিঠি পেয়েছো কখন? আর নিধির, ওকে কি বলেছো? কিছু বুঝতে দাওনি তো? না স্যার, নীরের ভাই কিছু জানতে পারেনি। মারুফ স্যার সবটা সামলে নিয়েছেন, নিধির ভাইকে বলেছেন। ফ্ল্যাশব্যাক। স্যার আপনি এখানে 3 দিন কোথায় ছিলেন? মামা আপনার সাথে কি করেছে? আপনার হাতে রক্ত কেন স্যার? স্যার কিছু বলুন, আপনি ঠিক আছেন তো? আরদিন কোনো প্রশ্ন না করে বলো, চিঠিতে কি লিখতে চাচ্ছ তুমি? আমি লিখে দিচ্ছি। সময় সংকীর্ণ, মফিজ যে কোনো সময় চলে আসবে। ফার্স্ট আরদিন। কিন্তু স্যার। আরদিন, ওকে স্যার, বলছি। স্যার চিঠিটা মারুফকে। তুমি চিন্তা করো না, 1 ঘন্টার ভিতর চিঠি সঠিক জায়গায় পৌঁছে যাবে। আসছি। ধন্যবাদ স্যার, আপনিও প্রস্তুত হন স্যার। জবাবে আতাউল সাহেব স্মিত হেসে মাথা নাড়ান। সিয়াম, মারুফ, নিধির সহ 6 জন অফিস রুমে বসে আলোচনা করছিল আরদিনকে নিয়ে। কিভাবে স্যারকে খুঁজে পাওয়া যায়। আজ 4 দিন স্যার নিখোঁজ। ডিপার্টমেন্টের প্রত্যেক নিজ নিজ পন্থায় আরদিনকে খোঁজ করেছে। কোনোভাবে স্যারের নিখোঁজ হওয়ার সংবাদটা একবার মিডিয়ার কাছে পৌঁছে গেলে সবকিছু ব্লান্ডার হয়ে যাবে। অগত্যা সবটা চাপা রেখে নিজ চেষ্টায় সবটা করার প্রয়াস মারুফের। কর্নেল ফারুক আহমেদ, তিনি ভীষণ ক্ষিপ্ত ডিপার্টমেন্টের প্রতিটা অফিসারের প্রতি। জলজান্ত একজন মানুষ গায়েব, 4 দিন চলমান, এখনো কোনো সুরাহা করতে পারেনি। 8 দিন ব্যতীত ডিপার্টমেন্ট অসম্পূর্ণ। কর্নেল ফারুকের আদেশ, 2 দিনের মাঝে 8 দিনকে খুঁজে বের করতে হবে। যে কোনো উপায়, দরকার হয় পুরো ডিপার্টমেন্ট একত্রে 8 দিনকে খোঁজ করবে। 2 দিনের মাঝে 8 দিনকে খুঁজে বের করার দায়িত্ব মারুফের উপর ন্যস্ত করা হয়েছে। সে বিষয়ে 6 জন ব্যক্তি আলোচনা করছিল। নিধির ম্যাম কেমন আছেন? আঙ্কেল আন্টি কিছু জানেন? না স্যার, আম্মু আব্বু ভাবি আপুর কথা বিশ্বাস করেছে, কিন্তু ভাবি আপু স্বাভাবিক নন। বুঝতে পারছি, বাট আমাদের... আর দিন কিছু বলার আগেই বাহির থেকে পিয়ন রুমে প্রবেশ করে। মারুফের দিকে একটা লেটার এগিয়ে দিতে মারুফ খুব কুচকে পিয়নকে জিজ্ঞেস করে, এটা কি সোহেল? জানি না স্যার, বাহিরে একটা লোক এসে খামটি হাতে দিয়ে বলল মারুফ স্যারকে দিতে। আমি কিছু বলার পূর্বেই লোকটা চলে যায়। আচ্ছা, রেখে যাও, পরে দেখে নিব। কিন্তু স্যার, লোকটা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করতে। মানেটা আমিও জানি না স্যার। লোকটা খামটি দিয়ে বলল মারুফ স্যারকে দিবে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করো, এটুকু বলেই চলে যায়। সোহেলের কথা শুনে মারুফ কৌতূহল বশত খামটা হাতে নিয়ে কাগজটা ছিঁড়ে ভেতরের সাদা কাগজটা বের করে। পিয়ন ততক্ষণে চলে গিয়েছে। রুমে উপস্থিত বাকি 5 জন উষ্খুস চোখে তাকিয়ে আছে খামটার দিকে। মারুফ একবার সকলের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে। 5 জন মাথা নেড়ে সায় জানাতে সাদা কাগজটা বের করে পড়তে আরম্ভ করে। মারুফ, আমি আরদিন। তোমরা যখন চিঠিটা পড়ছো তখন আমি কারো জিম্মায় বন্দি। আমি জানি না চিঠিটি কখন তোমার হাতে পৌঁছবে। যখনই পৌঁছাক, আমি চাই তুমি চিঠি পড়ার পরপরই আর্মি ফোর্স নিয়ে জঙ্গলবাড়ি গোলবনে আসো। তবে সাবধান, মিনহাজুল শেখ বা সাদমান হক যেন কিচ্ছু জানতে না পারে। নিধিরকে ফোন করে বলো আভা যেন তার জন্য চিন্তা না করে। সে কাজে আটকে পড়ে গেছে, তাই কিছুদিন লেট হবে। আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্ক ইস্যু, ফোন করা সম্ভব নয়। আভা যেন মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে বাড়িতে অনুষ্ঠান আয়োজন করে, এবং নিধিরকে বলবে সাদমান হক বা নাতাশা হক যেন কোনোভাবে বাসা থেকে বের হতে না পারে। তাদেরকে যে কোনো মূল্যে বাসায় আটকে রাখে। খুব সন্তর্পণে কাজটি করবে। নিধির বা আভা কেউ যেন আমার বর্তমান অবনতি সম্পর্কে কোনোভাবে জানতে না পারে, এবং যা যা বলছি সব কিছু যেন হয়। আই রিপিট, খুব সন্তর্পণে কাজটি করবে, এবং চিঠি পাওয়ার পরপরই জঙ্গলবাড়ি গোলবনে চলে আসবে উইথ আর্মি ফোর্স অ্যান্ড অলসো ওয়েপন্স। বাকিটা আমি পরে বলবো। শ্যাম, গ্রেনেড আছে। চিঠি পড়া শেষ হতে সকলে নিধিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। নিধির তখনও স্তব্ধ হয়ে বসেছিল। চিঠি শুনে নিধির কিছু হলেও আন্দাজ করতে পারছে। মারুফ নিধিরের কাঁধে হাত রেখে বলল, ভেঙে পড়ো না নিধি, স্যার যা যা বলেছে সবটাই শুনেছ। পারবে কি সবটা সামলে নিতে? জি স্যার, পারবো। আপনারা আপনাদের কাজ করুন, ভাইয়াকে মুক্ত করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি আমার কাজটা ঠিক করে নিতে পারবো। ভাইয়াকে সঙ্গে নিয়ে সুস্থভাবে ফিরে আসুন। আসছি স্যার। ইয়েস স্যার, উই আর রেডি। মিনহাজুল শেখ গুলিবিদ্ধ হয়ে জঙ্গলের এক কোণে বাধা অবস্থায় পড়ে আছে।
সিয়ামের সাহায্যে আরদিন রুম হতে বের হতে সক্ষম হয়। মারুফ, নিয়াজ, সাদিক, মিরাজ ও আর্মি ফোর্স সকলেই সন্ত্রাসীদের সাথে লড়াই করছে। আরদিন সিয়ামকে প্রশ্ন করে, শ্যাম, গ্রেনেড আছে? জি স্যার, আছে। 2টো গ্রেনেড লাগবে আমার, কুইকলি নিয়ে আসো। সাথে কিছু পেরেক পেলে ভালো হবে। পাওয়া যাবে? জি স্যার, গাড়িতে মেবি রয়েছে, কিন্তু স্যার তাতে কি হবে? নিয়ে আসো, পরে বলছি। স্যারের আদেশ পেতে সিয়াম গাড়ির দিকে দৌড় দেয়। কিছু পেরেক, 2টো গ্রেনেড হাতে পুনরায় ফিরে আসে। সরঞ্জামগুলো আরদিনের দিকে এগিয়ে দিতে আরদিন সেগুলো নিয়ে মাটিতে বসে। সিয়ামকে বলে, শার্ট খুলে সেটি আমার হাতে দাও সিয়াম। আরদিনের কথা শুনে সিয়াম বড় বড় চোখে তার স্যারের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে, স্যার শার্ট? কোনো কথা না বলে শার্ট খোলো, কাম ফাস্ট। জি জি স্যার। শার্ট খুলে আরদিনের দিকে এগিয়ে দিতে শার্টটা ছু মেরে নিয়ে যায়। অতঃপর শার্টটা মাটিতে বিছিয়ে তাতে একে একে প্যারেক ও গ্রেনেড 2টো রাখে। শার্টটা মুড়িয়ে বল আকারে গোল করে সেটা নিজের কাছে রাখে। সিয়ামকে বলে, স্যার, মারুফ, নিয়াজ, সাদিক, মিরাজ সবাইকে ডেকে আনো ফাস্ট। কোনো প্রশ্ন করবে না সিয়াম, অর্ডার পালন করো। সিয়াম সত্যি বুঝতে পারছে না স্যার কি করতে চাইছেন, তাই সকলকে ডাকতে সে ক্রমশ সামনে এগিয়ে যায়। মারুফ সহ বাকি 3জন তখন সন্ত্রাসীদের দলের সাথে গুলাগুলি করছিল। সিয়ামের কথা শুনে সকলে আরদিনের দিকে ছুটে আসে। মারুফ ভেবেছে আরদিন অসুস্থতা বোধ করছে। প্রশ্ন করে, স্যার আপনার খারাপ লাগছে? আপনাকে গাড়িতে বসিয়ে দিব? আমি ঠিক আছে মারুফ, তোমরা সকলে এখানে বসো। স্যারকে দেখছি না, স্যারকে ডেকে এনে তোমাদের পাশে বসা, আমি আসছি। কিন্তু স্যার আপনি কোথায় যাচ্ছেন? আর হাতে ওটা কি স্যার? মারুফ, আমাকে ছেড়ে তোমরা স্যারকে খুঁজে বের করো আর দূরে কোথাও সরে দাঁড়াও। কিন্তু স্যার। ইটস মাই অর্ডার মারুফ। ওকে স্যার। মারুফ আতাল সাহেবকে খোঁজ করতে জঙ্গলের পেছনের দিকে এগিয়ে যায়। অপরদিকে সিয়াম তখন আতাল সাহেবকে সাথে নিয়ে আরদিনের কাছেই আসছিল। পথিমধ্যে মারুফের সাথে দেখা হয় আতাল সাহেবের। তিনি জিজ্ঞাসা করেন, কি হয়েছে? আমাকে এভাবে ডেকে এনেছো কেন? জানি না স্যার, আরদিন স্যার বলেছে আপনাকে নিয়ে দূরে কোথাও যেতে। উনি কিছু একটা হাতে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। সিয়াম তৎক্ষণাৎ গ্রেনেড, পেরেক, শার্ট সবটা খুলে বলে আতাল সাহেব ও মারুফকে। সবটা শুনে আতাল সাহেবের অন্তরাত্মা আটকে ওঠে। আরদিন যা করতে চাইছে তা খুব ভয়ঙ্কর। 19-20 হলেই সাক্ষাৎ মৃত্যু। নো, আরদিনকে থামাতে হবে। বাক্যটি উচ্চারিত করে তিনি দৌড়াতে আরম্ভ করেন। মারুফ, সিয়াম কিছু বুঝতে না পেরে তারাও একসঙ্গে দৌড়াতে শুরু করে। আরদিন ততক্ষণে নিজের সবটুকু শক্তি সঞ্চার করে পূর্ণবেগে দৌড়ায়। আতাল সাহেব আরদিন বলে ডাকতে যাবেন, তার আগেই আরদিন সন্ত্রাসী দলের উদ্দেশ্যে হাতে থাকা শার্টটা প্রাবল্য ছুঁড়ে মেরে মাটিতে বসে পড়ে। সঙ্গে সঙ্গে গ্রেনেড 2টো ব্লাস্ট হয় এবং পেরেকগুলো চারদিকে বৃষ্টির ন্যায় বর্ষিত হতে আরম্ভ করে। সন্ত্রাসীদের চোখে মুখে সর্বাঙ্গে কাটার ন্যায় বিঁধতে থাকে। বাদ পড়েনি আরদিনও। 3টে পেরেক এসে তার পশ্চাৎ অংশে বিঁধে ব্যথায় মুখশ্রী লাল নীল রূপ ধারণ করেছে। 2টি গ্রেনেড, কিছু পেরেকের সাহায্যে সন্ত্রাসী দল দমন। মুহূর্তে সবটা পরিষ্কার হয়ে যায় মারুফের কাছে। সত্যিই ভয়ঙ্কর। সন্ত্রাসী দলের কারো চোখের মণিকোঠা পেরেক বিঁধেছে, কারো গলায়, কারো হাত পাই, তো কারো সর্বাঙ্গে। যন্ত্রণায় মাটিতে শুয়ে কাতারে সকলে। গোলাগুলি চলমান পরিবেশে মুহূর্তে ক্রন্দনশালায় পরিণত হয়েছে। জঙ্গলবাড়ির গোলবনে এতক্ষণ যাবৎ গোলাগুলি শব্দ হচ্ছিল। মুহূর্তে পরিবেশ পরিবর্তন হয়ে বর্তমানে চিৎকারের শব্দে চারদিক মুখরিত। কি করুণ সেই কান্নার স্বর। আরদিন অচেতন অবস্থায় মৃত্তিকায় পড়ে আছে। পশ্চাৎ-অংশে পেরেক বিধার স্থান হতে শোণিত স্রোত গড়িয়ে পড়েছে। পা দুটো বেঁকিয়ে আছে। গ্রেনেড ব্লাস্ট হওয়ার 10 মিনিট পর সাদিক, সিয়াম 2জন আরদিনের খোঁজে ঘটনাস্থলে এসে পৌঁছে। আরদিনকে অচেতন দেখে সিয়াম সাদিক ধর পাকড় করে গাড়িতে নিয়ে শায়িত করে রাখে। মারুফ মিনহাজুল শেখকে হাত করা পরিয়ে জিপে উঠায়। নিয়াজ, আতাউল সাহেব ঠিক করছেন সন্ত্রাসীদের কেউ বেঁচে আছে কিনা। আরদিনের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে বিধায় সিয়াম আরদিনকে হসপিটালে নিয়েছে। অন্যদিকে মারুফ সহ বাকিরা পরিবেশ সামাল দেওয়ার চেষ্টা করছে। রাতে নিধির বাসায় ফিরে আভাকে সবটা বলে, ততটুকু যতটুকু আরদিন তাকে বলতে বলেছিল। তাতেই আভা আনন্দ উল্লাসে মেতে ওঠে। নিজ তাগিদে আফি, নীরা, তুবা, নিধিরের সাহায্যে চৌধুরী বাড়ি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে। সাদমান হক মেয়ে আনন্দিত হতে পারছে না।
সাদমান হক মেয়ের আনন্দে আনন্দিত হতে পারছেন না। কিছুক্ষণ আগেও যে মেয়ে স্বামী শোকে অনুভূতিহীন জড়বস্তুর ন্যায় পাথরে হয়ে বসেছিল, আচমকা কি এমন হলো যার দৌড়ও নিজ তাগিদে এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। আর দিনকে ডেরা থেকে মুক্তি পেয়ে গিয়েছে, তিনি মিনহাজুল শেখকে ফোন করেন। ফোন পেতে মিনহাজুল শেখ রিসিভ করে সাদমান হককে আশ্বস্ত করে আর দিন এখনও তার জিম্মায় বন্দী। মিনহাজুল শেখের কথায় সাদমান হক কিছুটা স্বস্তি পান, অন্যতর মেয়ের সুখে সামিল হয়। অপরদিকে মিনহাজুল শেখ তখন মারুফের জিম্মায়। সাদমান হক যখন ফোন করেন, মারুফের শিখানো বুলি আওড়িয়ে সাদমান হককে মিথ্যা আশ্বস্ত করেন তিনি, যা সাদমান হকের সম্পূর্ণ অজানা রয়ে যায়। নাতাশা হক বারবার নিজের দিকে তাকাচ্ছেন, হয়তো অপেক্ষা করছেন কিছু জানবার আশায়। 27শে নভেম্বর সাদমান হক ও নাতাশা হকের 23তম বিবাহবার্ষিকী। 8 দিনের কথা রাখতে নাতাশা হক ও সাদমান হকের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান চৌধুরী মেনশনে উদযাপিত হবে। মা বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে আভার খুশির যেন অন্ত নেই। নিজ তাগিদে সবটা দেখাশোনা করছে, কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা ঘুরে ঘুরে চেক করছে, কোথাও সামান্য ভুল হলে সেটা নিজ দায়িত্বে পরিপাটি করে রাখছে। তার খুশির যেন আজ বাঁধ ভেঙেছে। সকাল 9টা নাতাশা হক চিন্তিত মনে ক্লাসে প্রবেশ করেন। সে ক্লাসরুমে বসে আছে। কাল রাত হতে কিছু একটা জানার অভিপ্রয়াস তার, দুর্ভাগ্যবশত সেটা জানতে তিনি অক্ষম। বারবার ফোন চেক করছেন। এমন পরিস্থিতিতে তিনি কি করবেন তার মাথায় কাজ করছে না। এদিকে মেয়ের জন্য বাসায় বাইরেও যেতে পারছে না। যখনই বের হবার চেষ্টা করছেন, আভা নয়তো নিধির কেউ না কেউ বাধা হয়ে পড়ছে। কথাগুলো আপন মনে ভাবছিলেন নাতাশা হক। তখনই রুমে প্রবেশ করে আভা। হাতে খুব সুন্দর একটা গোলাপি রঙের পাড়ের সবুজ খাডি শাড়ি। মেয়েকে দেখে নামমাত্র একটা মুচকি হাসি দেন তিনি। আভা শাড়িটা বেডের উপর রেখে মার পাশে বসে। মাকে পেছন থেকে আশ্লেষ করে তার কাঁধে মুখ রাখে। মেয়ের আলিঙ্গনে সব চিন্তা মুহূর্তে ভুলে যান নাতাশা হক। মেয়ের মাথায় আদর দিয়ে বলেন, কি ব্যাপার, আজ আমার মেয়েটা একটু বেশি আদর করছে তার মাকে? ঘটনা কি আভারানী? কি আর হবে, কিছুই না মা, ব্যাস এমনি। আজ কেন যে তোমায় বারবার আদর দিতে আর পেতে খুবই ইচ্ছে করছে, কিন্তু কিছু একটা শূন্যতা অনুভব করছি মা। কেন যে আজ একটু বেশি ভয় ভয় লাগছে আমার। মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলতে বসেছি আমি, যা আমার থেকে ক্রমশ দূরে, বহু দূরে চলে যাচ্ছে। কি হয়েছে মা, মন খারাপ? বল মাকে। না মা, কিছু না, ওনাকে মিস করছি তো তাই আবল তাবল বলছি। ওসব বাদ দাও তো, আজকে তোমাকে সাজিয়ে দিব আমি। সাজবে তো আমার কাছে? পাগল মেয়ে, তুই কখনো বড় হবি না? সাজবো না কেন, অবশ্যই সাজবো। বল আমাকে কি করতে হবে? বেশি কিছু না, এখন জাস্ট ফ্রেশ হয়ে আসো, দেন বাকিটা আমি পরে পরে দেখছি। তুই বস, আমি 10 মিনিটে ফিরে আসছি। প্রত্যুত্তর উচ্চারিত করে আভা প্রসাধনী সামগ্রী রেডি করতে মনোনিবেশিত করে। প্রায় 15 মিনিট পর নাতাশা হক ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। মাকে বেরোতে দেখে আভা প্রসাধনী সামগ্রী ছেড়ে মাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে নীরা তুবা দুজন একত্রে সাদমান হকের স্যুট, কোট, ঘড়ি ইত্যাদি পরিধান করিয়ে একদম ফর্মাল লুকে রেডি করিয়ে হলরুমে নিয়ে যায়। নাতাশা হকের সাজ কমপ্লিট। আভা মাকে বসা থেকে দাঁড়িয়ে করিয়ে মার সেই পুরনো পন্থা অবলম্বন করে কর্ণের নিচে কাজল ছুঁয়ে ললাটে পরপর 2টো চুমু এঁকে দেয়। নিজেরই কর্ম মেয়েকে করতে দেখে নাতাশা হক কিছুটা লজ্জা পান। সে সঙ্গে মেয়ের ভালোবাসার একরাশ মুগ্ধতায় মুগ্ধ হন। আভা মাকে সঙ্গে নিয়ে হলরুমের দিকে পা বাড়ায়। 11টায় অনুষ্ঠান শুরু হয়, বর্তমানে 12টা চলমান। সিঁড়ি বেয়ে মাকে সঙ্গে নিয়ে নিচে নামে আভা। মা বাবা দুজনকে চেয়ারে বসিয়ে নিজেও তৈরি হতে রুমে চলে যায়। শাড়ির সাথে হিজাব বেঁধে একদম সিম্পল লুকে দেয়ালে লাগানো 8 দিনের ফ্রেম বাঁধা বড় ছবিটার দিকেই বারবার তাকায়। স্বামীর ছবির দিকে তাকিয়ে নেত্রদয় ছলছল করে ওঠে। আপনি কবে ফিরে আসবেন? কথা দিয়েছিলেন আজ মা বাবার অ্যানিভার্সারিতে সমস্ত আয়োজন আপনি নিজে করবেন, অথচ পুরো অনুষ্ঠানে আপনিই নিখোঁজ। আপনি বিহীন এত আনন্দ আয়োজন সবটাই বৃথা মনে হয় আমার। উপায়ন্তর হলরুমে চলে যায় আভা। নীরা, তুবা, আফি 3 জনে সাদমান হক ও নাতাশা হককে নিয়ে হাসি মজা করছে। দুজনের কাকে বেশি সুন্দর লাগছে আজ
নতুন করে একে অপরের প্রেমে পড়বে। আজ নতুন করে একে অপরের প্রেমে পড়বে। নীরার মন্তব্য অনুসারে সাদমান হক তার বাবাকে বেশি সুন্দর লাগছে, তুবার মন্তব্য মাকে বেশি সুন্দর লাগছে। সবুজ শাড়িতে মাকে নিসর্গের দুহিতা লাগছে। আফির একই মন্তব্য। তিন মেয়ের মন্তব্য শুনে নাতাশা হকের প্রাণ ভরে হাসছে। তিনটে পাগলি, কোনোটা কোনো অংশে কম না, সবচেয়ে বেশি তো বড়জন। আভাত একটু বেশিই পাগলি। আপন মনে কথাগুলো বলছিলেন, তখন ওনার পাশে বসেন মিসেস চৌধুরী। নাতাশা হক বিআইনকে দেখে স্মিত হেসে বলে, দেখুন না বিআইন, আমার তিনটা পাগলি আমার সাথে কি শুরু করেছে। কেউ বলছে আমাকে সুন্দর লাগছে, কেউ বলছে ওনাকে সুন্দর লাগছে। এ নিয়ে তিনজনের মাঝে কি সে কি ঝগড়া। সব সুন্দর তোমাকে ঘিরে বিবিজান, আমি বেচারা মাঝখানে কাবাবে হাড্ডি হয়েছি আর বসে বসে সকলের মন্তব্য শুনছি। সাদমান হকের কথা শুনে উপস্থিত পাঁচজনে হেসে ফেলে। মিসেস চৌধুরী বলে, তা ঠিক বলেছেন ভাই সাহেব, সব সৌন্দর্য বিয়াইনকেই ঘিরেই। তুবা তৎক্ষণাৎ খুশিতে বলে, দেখেছো, আমি বলেছিলাম মাকে বেশি সুন্দর লাগছে। এখন আন্টিও বলছে ইয়ে আমি জিতে গিয়েছি। এই উপলক্ষে আমি টিপস পাই, মা অনুষ্ঠান শেষে দিয়ে দেবে। দিব মায়ের, যা এখান থেকে, টিপস চাই। বারে, আমি যে তোমার এত এত প্রশংসা করলাম, তারিফ করলাম, সে বেলায় দূরের চেয়ে ভালো ছিল বাবাকে সাপোর্ট করতাম, বাবা আমাকে গিফট দিত। কি বাবা দিতে না? একদম নয়, তুমি দলবদল করো, গিফট তোমার পাওয়া যাচ্ছে না। দেখ, তোমরা সকলেই খারাপ, আমি থাকবো না তোমাদের সাথে। তুবা রাগ দেখিয়ে বসা থেকে উঠে চলে যায়। তুবা কাণ্ডে সকলে আরো একবার হাসিতে মেতে ওঠে। থেকেছেন মিসেস চৌধুরী ও নাতাশা হক। দু বেআইন নিজের মধ্যে আভা আর দিনকে নিয়ে কিছু কথোপকথন করেন। অনুষ্ঠান মধ্যপথে সমস্ত অতিথি ও মধ্যাহ্নভোজ শেষ করে কেক কাটার অপেক্ষিত। নাতাশা হক ক্ষণে ক্ষণে বিচলিত হয়ে উঠেছেন। সাদমান হক অনুষ্ঠানের ফাঁকে একবার মিনহাজুর শেখের সাথে আর দিনের ছিম্মি ব্যাপারটা ক্লিয়ার করে দেয়। মিনহাজুর শেখ পুনরায় মারুফের শিখানো বুলি তোতা পাখি নিয়ে আউড়িয়ে সাদমান হককে আশ্বস্ত করেন। সাদমান হক আন্দাজও করতে পারলেন না আসন্ন সময় তাহার প্রতিকূল অনুরূপে বিচরণ করতে যাচ্ছে। আর কতক্ষণ? ভাবি আপু বারবার কেক কাটার জন্য তাড়া দিচ্ছে। অলরেডি 2টা বাজে। এভাবে আর কতক্ষণ ব্যাপী আটকে রাখবো আমি? সকলে বিরক্ত বোধ করছে। আমি মাল্টিমিডিয়া প্রজেক্ট রেডি? অনেক আগে। কখন আসছো? Start the project and wait for me for some times. I'm on the way. ওকে। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? এতক্ষণ যাবৎ অপেক্ষা করানোর জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন, কষ্ট করে আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। সকলের জন্য সারপ্রাইজ আছে, স্পেশালি অনুষ্ঠানের মধ্যমণি, অ্যানিভার্সারি কাপল, আঙ্কেল ও আন্টির জন্য। উপস্থিত সকল অতিথিদের উদ্দেশ্যে মায়ের হাতে নিধির উক্ত উক্তি শুনিয়ে হলরুমের সমস্ত লাইট অফ করিয়ে দেয়। হট ফোকাস লাইটের লোহিত বর্ণ সাদমান হক ও নাতাশা হকের উপর পড়তেই সকলের দৃষ্টি নিবদ্ধ হয় দুজনাতে। অনত নিধির প্রজেক্ট চালু করে। সকলে উস্কো খুস্কো নয়নে তাকিয়ে আছে প্রজেকশন স্ক্রিনের দিকে। বাদ পড়েনি কেউ। আভা ভীষণ এক্সাইটেড। নাতাশা হক, সাদমান হক কিছু বুঝতে না পেরে একে অপরের দিকে তাকিয়ে কি সঙ্গে দৃষ্টি নিবদ্ধ করে নিধির দিকে। প্রজেক্টে ততক্ষণে চালু হয়ে গিয়েছে। সর্বপ্রথম স্ক্রিনে ভেসে উঠল নাতাশা হক ও সাদমান হকের বিবাহের ছবি। 1999 সালের ছবি। ছবিতে নাতাশা ও সাদমান দুজন দুজনকে মালা পরাচ্ছে। পাশে 5 জন পুরুষ ও 1 জন রমণী দাঁড়িয়ে আছে, যার কেউই বাংলাদেশের বা বাঙালি নন, সকলে ফরেন কান্ট্রি। দ্বিতীয় ছবি একটা রেস্টুরেন্টের, সেথায় দুজনকে খাই দিচ্ছে। পাশে প্রথম ছবির 6 জন মানুষ উপস্থিত আছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম একে একে 13টি ছবির পরে একটা ছবি আসে যেখানে একই রকম দেখতে দুজন কিশোরী শাড়ি পরে মাথায় 2 বেনি করে একই সাজে পাশাপাশি ছবিতে দাঁড়িয়ে আছে। সেই ছবিটি যেটা মিরাজ পেয়েছিল দেবযানী ও সুস্মিতার বেডরুমে লুকায়িত দ্বিতীয় কক্ষ হতে। ছবিটা দেখার সঙ্গে সঙ্গে নাতাশা হক চমকে ওঠেন। এই ছবি? এটা তো পরবর্তী আরও কিছু ছবি আসে যেগুলো ছিল দেবযানী ও সুস্মিতার আদর মাখা খুনসুটির স্মৃতি। পুরনো স্মৃতি মনে পড়তে নাতাশা হক আবেগে আপ্লুত হয়ে নিঃশব্দে কেঁদে ফেললাম। সবকিছু মিথ্যে হলেও দেবযানীকে তিনি ভালোবাসতেন, সেটা মিথ্যা না। তার কাছে সবকিছুর ঊর্ধ্বে ছিল দেবযানী।
পরবর্তী একটা ছবি, যেথায় দুজোড়া কাপল একটা বাচ্চা শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তন্মধ্যে একজোড়া কাপল হচ্ছে নাতাশা ও সাদমান, অপরটা নাতাশার মতো দেখতে তার যমজ বোন, আর অজ্ঞাত পুরুষটা হয়তো তার স্বামী। মাঝখানে শিশু বাচ্চাটা ছিল আভা। স্ক্রিনে আরও একটা ছবি আসে সুস্মিতা ও দেবযানীর কোলে ছোট্ট আভা। আভার বাচ্চাকালের দুষ্টু মিষ্টি কিছু ছবি। একে একে হাসি মাখা স্মৃতির আঁচড় শেষে আসে সেই ছবি যা সহ্য করা কোনো স্বাভাবিক ব্যক্তির পক্ষে পীড়াদায়ক। একে একে হাসি মাখা স্মৃতির আঁচড় শেষে আসে সেই ছবি যা সহ্য করা কোনো স্বাভাবিক ব্যক্তির পক্ষে পীড়াদায়ক। এবার প্রজেকশন স্ক্রিনে মানুষের বদলে কার্টুনের একটা ভিডিও আসে, যেটা ছিল এরূপ: একজোড়া কাপল একটা বাচ্চা সঙ্গে নিয়ে তারই মতো দেখতে অপর একটা মহিলার বাসায় বেড়াতে যায়। বাচ্চা কোলে মহিলার নাম ছিল দেবযানী চ্যাটার্জি, স্বামী সুভ্রান্ত চৌধুরী, কোলে শিশুকন্যা বিভা বড়ি চৌধুরী। অপর কাপল সুস্মিতা ওরফে নাতাশা হক, পাশে তার স্বামী সাদমান হক। নাতাশা বোন জামাই বোনজিকে পেয়ে বেজায় খুশি, সকলের আদর আপ্যায়ন করে। দিন শেষে ধরণীতে ঘনিয়ে আসে যামিনী। রাত তখন প্রায় 3টে। সকলের অগোছরে 4টা লোক প্রবেশ করে নাতাশার বাসায়। নাতাশা তখন আভাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, পাশে সাদমান হক দাঁড়িয়ে। অপরদিকে মেয়েকে বোন ও বোন জামাইয়ের কাছে সঁপে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছেন দেবযানী সুভ্রান্ত। তখনই তাদের রুমে প্রবেশ করে সেই অজ্ঞাত 4জন লোক। অন্ধকার রুমে একজন ক্ষীণ টর্চের আলো ফেলে ঘুমন্ত দেবযানীর মুখের দিকে। উপান্তর দেবযানীকে নির্মমভাবে পরপর ছুরিয়ে আঘাতে হত্যা করে সেই অজ্ঞাত 4জন। এটুকু প্রজেক্ট বন্ধ করে দেয় নিধি। হলরুমের সমস্ত লাইট একে একে অন হয়। সকলের পেছন হতে স্টেজে উঠে এসে সকলের সামনে দাঁড়ায় আরতি। এতক্ষণ যাবৎ সকলের অগোচরে দাঁড়িয়ে পুরোটা ভিডিও, ছবি সবকিছুই প্রদর্শিত করছিল আরতি। ভিডিও দেখে নাতাশা হক কুলকুলিয়ে ঘামছেন। সাদমান হক ভয়, সংশয়, একই সঙ্গে 8 দিনের আচমকা এন্ট্রি সব মিলিয়ে তিনি কিংকর্তব্য বিমূঢ়। মাত্র 1 ঘন্টা আগে মিনহাজ তাকে বলেছিল 8 দিন এখনও তার জিম্মায় বন্দী। তাহলে 8 দিন কিভাবে বাসায় ফিরে এসেছে? আর এইসব বিভাগ কিভাবে জেনেছে? কিছুই মাথায় ঢুকছে না তার। তাহলে কি আজ তাদের বাসায় গিয়েছে 8 দিন? বাকিটা ভাবতে নিজেকে বদ্ধ উন্মাদ লাগলো। না না না, এ হতে পারে না। এতদিনের সাজানো গোছানো ধীরে ধীরে গড়ে তোলা তার পরিশ্রম নিমিষে শেষ হতে পারে না। বসা থেকে উঠে পেছনের দিকে হাঁটতে যাবেন তার আগেই সাদমান হকের ডান হাতটা আঁকড়ে ধরে আতাউল ওসমানী। আতাউল সাহেবকে অনুষ্ঠানে দেখে সাদমান হক কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোই ভুলে যান। এত বড় ভুল তিনি কিভাবে করলেন? কিভাবে, কেন তিনি ভুলে গেল আতাউল? আতাউল তার সবটা জানে। আর দিন যেথায় বন্দি ছিল, জঙ্গল, বাড়ি, গোলবন, সেটা পুরোটাই আতাউলের আন্ডারে। তিনি দিয়েছিলেন সেই পাওয়ার। আতাউলকে বিশ্বস্ত ভেবে তিনি ভুল করলেন। আতাউল ভালো সাজার নামে পিঠ পিছিয়ে এভাবে বিশ্বাসঘাতকতা করলেন। কোথায় যাচ্ছ সাদমান? আজ যে তোমার পালানোর পথ নেই, নাই বা আছে তোমার সঙ্গীদের। আমি যা পারিনি তোমার জামাতা তাই করিয়ে দেখাবে। চল দুজন একসঙ্গে বসে দেখি তোমার আসল মুখোশটি। চলো চলো। সাদমান হককে জোর করে নিজের পাশে বসান আতাউল সাহেব। আর তিনি ইশারায় কিছু একটা ইঙ্গিত দিতে সেও মুচকি হেসে নিধিরের হাত থেকে মাইকটা নিজের হাতে নেয়। হলরুম জুড়ে তখন মৃদু গুঞ্জন। উপস্থিত সকলে একে অপরের সঙ্গে নানান কথা বলা বলি করছে। আভা হতবুদ্ধিকর আর দিনের দিকে তাকিয়ে আছে। নীরা, তুবা, আফির একই অবস্থা। নিধির শুধু জানতো তার ভাইয়া বড় কিছু একটা করার চেষ্টা করছে, কিন্তু তা কি সে সম্পর্কে ঘুণাক্ষরেও অবগত নয়। তাকে যা যা করতে বলা হয়েছিল তিনি তাই করলেন। মিসেস অ্যান্ড মিস্টার চৌধুরী ক্ষিপ্ত হয়ে 8 দিনকে ধমক দেন। এসব কি আরদিন? কি শুরু করেছো এসব? এতদিন কোথায় ছিলে তুমি? হঠাৎ গায়েব হয়ে আজ কোথা থেকে উদয় হলে? আর এসব প্রজেক্টের কি ভুলভ্রান্তি দেখাচ্ছ কাল সকলকে? আমি বলছি স্টপ করো। সরি আব্বু, তুমি প্লিজ 10 মিনিট বসো, আমি সবটা ক্লিয়ার করছি। আম্মু তুমি একটু অন্বেষার পাশে বসো না প্লিজ। মিসেস চৌধুরী কিছু বলতে উদ্যোগ নিয়েছিলেন। আর দিন ওনাকে থামিয়ে বললেন, যা বলছি তাই করো আম্মু, কোনো প্রশ্ন করো না, দোহাই তোমার। অগতা ছেলের কথা রাখতে পুত্রবধূর পাশে বসে আভাকে জড়িয়ে ধরে। আভা তখন কিছুটা ফোপাচ্ছিল।
শাশুড়ির আলিঙ্গনে মুখ তুলে প্রশ্নবোধক চাহানিতে বার কয়েক আর দিনও তার মা বাবার দিকে তাকায়। নাতাশা হক মাথায় নিচু করে বসে আছে, আর দিন আটঘাট বেঁধিয়ে নেমেছে। কিচ্ছুটি করার নেই, কি নেই সত্যি। মায়ের খাতে আর দিন বলতে আরম্ভ করে, আপনাদের সকলকে একটা কাহিনী শোনাইতে চাই। দুই যমজ বোনের কাহিনী। দেবযানী চ্যাটার্জি এবং সুস্মিতা চ্যাটার্জি দুজন ছিল যমজ বোন। অতীতের পাতা। ঢাকা মিরপুরের হিন্দু পাড়ার স্কলাস্টিকার সিনিয়র ক্যাম্পাস, মিরপুরের পাশে সাক্ষ্যমণি বৌদ্ধ মন্দির এবং মিরপুর 13তে সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের মধ্যবর্তী স্থানে অবস্থিত চ্যাটার্জি বাড়ি। আলোয় অধিপতি আনন্দমোহর চ্যাটার্জি, পুত্র অজয় চ্যাটার্জি। অজয় চ্যাটার্জির ছিল 2 কন্যা, 1 পুত্র। বড় কন্যা দেবযানী চ্যাটার্জি, ছোট কন্যা সুস্মিতা চ্যাটার্জি, পুত্র ইফৃত চ্যাটার্জি। দুর্ভাগ্যবশত মাত্র 8 বছর বয়সে ইভৃত ছাদে খেলতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়। সে থেকে দেবযানী আর সুস্মিতা ছিল চ্যাটার্জি বংশের উত্তরসূরি। পড়াশোনা ভালো হওয়ায় দেবযানীর ধাবিতে চান্স পায়, যা সুস্মিতার হয়তো পছন্দ হয়নি। হয়তো 2 বোন একসাথে পড়বে, নয়তো সুস্মিতা বিদেশে গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, এটাই ছিল তার মন্তব্য। অজয় চ্যাটার্জি 2 কন্যাকে বড়ই ভালোবাসতেন। তিনি সুস্মিতাকে বিদেশ পাঠিয়ে দেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। দেশে থেকে যায় দেবযানী। ধাবিত অধ্যয়নরত দেবযানী প্রেমে পড়ে তারই ডিপার্টমেন্টের একজনের প্রতি, যে ছিল দেবযানীর ধর্মাবলম্বীর, নাম সুভ্রান্ত চৌধুরী। বাসা চট্টগ্রামে। 3য় বর্ষ অধ্যয়নরত অবস্থাতেই 2 পরিবারের সম্মিলিত আয়োজনে 3য় বর্ষ অধ্যয়নরত অবস্থায় 2 পরিবারের সম্মতিতে 2 জন 7 পাকে বাঁধা পড়ে। অপরদিকে সুস্মিতাও 3য় বর্ষের ছাত্রী। কোনো এক অজ্ঞাত কারণে দিদির বিয়েতে সুস্মিতা উপস্থিত হতে পারেনি। কারণটা হলো বিদেশি পড়ালেখার নামে সুস্মিতা তখন প্রাণপণে রাজনীতি করত। বিদেশ যাওয়ার 2 মাস অতিবাহিত হওয়ার আগেই সুস্মিতা লিডারশিপে নিজের নাম লিখে নেয়। মূলত বিদেশ পড়ালেখা করার এটাই ছিল তার একমাত্র কারণ। মাত্র 20 বছর বয়স হতেই বিদেশের মাফিয়াদের সাথে তার উঠবস ছিল। সকলে জানত তার পড়ালেখা হচ্ছে, কিন্তু সেদিকে তার পরিবারের কোনো ধ্যানই ছিল না। থাকলেই বা কি করতে পারবে, এতদূর সবকিছু জানা কি করে সম্ভব। ততদিনে আন্ডারগ্রাউন্ডে সুস্মিতা বেশ নাম অর্জন করে ফেলেছে। বছর ঘুরতে দেবযানী পরিবারকে খুশির সংবাদ জানায় যে সে মা হতে যাচ্ছে। অপরদিকে সুস্মিতা সংবাদ জানায় সে তার মনের মানুষ পেয়ে গিয়েছে। তার থেকে 1 বছর সিনিয়র সাদমান তাকে পছন্দ করত। সুস্মিতা সনাতন ধর্মাবলম্বী ছিল বিধে সাদমান তার মনের কথা মনে রেখে দেয়। সুস্মিতা কোনোভাবে সেটা জানতে পেরে সাদমানের সাথে সাক্ষাৎ করে। আপনি আমাকে ভালোবাসেন? কিন্তু কি লাভ, তুমি যে সনাতন ধর্মাবলম্বী। দেখুন, আমি সোজাসাপটা উত্তর দিচ্ছি। আমিও আপনাকে ভালোবাসি। নিজ ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে আপনাকে বিয়ে করতেও আমি প্রস্তুত, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যদি শর্ত মানতে পারেন, আপনি যখন বলবেন আমি তৎক্ষণাৎ ধর্ম ত্যাগ করে আপনাকে বিয়ে করতে পারবো। কি শর্ত জানতে পারি? আগেই বলেছি আমি সোজাসাপটা উত্তর দিতে পছন্দ করি, তাই বলছি আমি লিডারশিপ করি। মাফিয়াদের সাথে উঠবোস আমার। এই মুহূর্তে যে অবস্থায় আছি, দল ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। ছাড়তে হলে সাক্ষাৎ মৃত্যু। অপর প্রান্তে মাফিয়া জগতে বিচরণ মানে আমাকে থামানোর সাধ্য কারণেই। মাফিয়া জগৎ মানেই অন্ধকার জগৎ। এটাতে প্রবেশ করা মানেই আজ হোক বা কাল দল ছেড়ে দাও বা দলে থাকা মৃত্যু নিশ্চিত। তাই ভাবছি মরি যখন দলে থেকেই মরি। এখন শর্ত হলো, আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার পেশা মেনে নেবেন এবং আপনি নিজেও সেই পেশার সদস্য হবেন। রাজি? আমি কিন্তু নিজ ধর্ম ত্যাগ দিয়ে আপনাকে বিয়ে করতে 1 পায়ে রাজি। সেদিন সাদমান হক বেশ চিন্তায় পড়েন। 2 দিনের সময় চেয়েছিলেন সুস্মিতার থেকে। সুস্মিতা সময় দেয়। 2 দিন শেষে সাদমান হক তার সিদ্ধান্ত জানে, সে রাজি। অতঃপর সুস্মিতা সত্যি সত্যি তার ধর্ম ত্যাগ দিয়ে সুস্মিতা থেকে নাতাশা হক হন এবং সাদমান হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সাদমানও তার কথা রাখতে সুস্মিতার দলের সদস্য হয়। সুস্মিতার এহেন সিদ্ধান্তে তার মা বাবা বেজায় নারাজ ছিলেন। সেবায় দেবযানী ব্যতীত 2 বোন ছিল একে অন্যের পরিপূরক। বোনের অসহায় মুহূর্তে দেবযানী ঢাল হয়ে দাঁড়ায়। বোনের আসল পরিচয় তখনও তিনি জানতেন না। তার মধ্যে নবজাতক বিভা বড়ি ওরফে আভা জন্মগ্রহণ করেন। সুস্মিতা ওরফে নাতাশাও তার স্বামী সাদমান 2 জন কথা দিয়েছিল বিভা বড়ির জন্মের সময় বোনের পাশে থাকবে।
কিন্তু সেবারে তাদের দেশে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়, কারণ সুস্মিতা যে দলের সদস্য ছিল সেই মাফিয়া দল আর বড় এক দলের সমস্যার মুখোমুখি হয়। তাদের দল অন্য একটা দলের কাছে ঠকে যায়, তাতে বেশ টাকার প্রয়োজন পড়ে। অগত্যা দলের সদস্য হওয়া সুস্মিতাকেও টাকা জোগাড় করতে হয়। সুস্মিতা ও সাদমানের সঞ্চিত সব টাকা জমা দিতে হয় দলের স্বার্থে। দলের এই অবস্থা যাওয়া সম্ভব না। দলকে পুনরায় গড়তে এবং সংগঠন মজবুত করতে তাদের বেশ সময় পেরিয়ে যায়। ততদিনই বিভাবরী আস্তে আস্তে বড় হচ্ছে। বিভাবরীর যখন 1 বছর বয়স, তখন নাতাশা ও সাদমান বিডিতে আসে। সাদমান হকের পৈতৃক নিবাস সিলেট। নাতাশাকে নিয়ে সাদমান তার বাড়িতে যেতে শেখায় তাদের গ্রহণ করতে দ্বিমত পোষণ করে নাতাশার শাশুড়ি। অগত্যা দুজন বাড়িতে থেকে বেরিয়ে আসেন। সাদমানের কলেজ ফ্রেন্ডের সাহায্যে সিলেট থেকে দুজন সুদূর কুমিল্লায় পাড়ি জমায়। সে থেকে দুজন কুমিল্লায় বসবাস করে। দেবযানী ততদিনে মনে প্রাণের স্বামী সন্তান নিয়ে চট্টগ্রামের বেশ সুখী সংস্কৃতিতে ঝগড়া সংসার জীবন করছে। সুস্মিতা দেশে ফিরবার খবর শুনে দেবযানী ভীষণ খুশি হন। চট্টগ্রাম থেকে কুমিল্লা দূরত্ব 3 ঘন্টা। দেবযানী সিদ্ধান্ত নেয় বোনের সাথে দেখা করবে এবং দুজনকে সারপ্রাইজ দেবে। কে জানতো তাদের এই যাত্রা ছিল জীবনের শেষ যাত্রা। সুবর্ণ সময় আগত। দেবযানী শুভ্রান্ত নবজাতক শিশু কন্যা বিভাবরীকে সঙ্গে নিয়ে 3 জন সুস্মিতার বাসায় উপস্থিত হয়। বিনা বার্তায় দিদির আগমনে সুস্মিতা বিস্ময়ে কেঁদে ফেলে। দিদি, জামাইবাবু, বাচ্চা বিভাবরীকে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে নাতাশা সাদমান দুজনে। এদিকে বিগত 1 মাস যাবৎ মাফিয়া দলের কুইন নাতাশা ওরফে লিডার সুশি, তারই বিপক্ষে দলের 4 জন সদস্য বিদেশ হতে বিদিতে আসে 2 সপ্তাহ আগে। অনেক অনুসন্ধানের অবশেষে তারা সুস্মিতার বর্তমান ঠিকানা খুঁজে পেতে সক্ষম হয়। দুর্ভাগ্যবশত দেবযানী যেদিনই সুস্মিতার বাসায় আসে সেদিন কেন বিপক্ষ দল সুস্মিতাকে মার্ডার করার একটা প্ল্যান সাজায়। সুযোগ পেয়ে সেই রাতে বিপক্ষ দলের 4 জন লোক প্রবেশ করে নাতাশা ওরফে সুস্মিতার বাসায়। রাত তখন 3টে। নিষিদ্ধ নিস্তব্ধ রাত। কোথাও কোনো জনমানব জাগ্রত নেই। ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষজন দিন শেষে ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আভা বড্ড জ্বালাতন করছিল বিধেই নাতাশা বঞ্জিকে নিজের কাছে রেখে বোন ও বোন জামাইকে ঘুমোতে পাঠিয়ে দেয়। বোনের কাছে শিশু বিভাবরীকে রেখে নিশ্চিন্ত মনে স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়ে। নাতাশা ও সাদমান বিভাবরীকে নিয়ে বারান্দায় দক্ষিণা বাতাস উপভোগ করছিল। এদিকে 4 জন মানুষ বাসায় প্রবেশ করে সে বিষয়ে 2 জন অজ্ঞাত থেকে যায়। 4 জন মানুষ অনেক খুঁজে দেবযানীর রুমে প্রবেশ করতে সক্ষম হয়। পূর্বে কথিত দেবযানী ও সুস্মিতা ছিল যমজ বোন। দেবযানীকে সুস্মিতা ভেবে শত্রুপক্ষ দেবযানীকে নির্মমভাবে হত্যা করে। পাশে ঘুমন্ত ছিল শুভ্রান্ত। যেহেতু সুস্মিতা এখানে স্বাভাবিক, তার পাশে তার স্বামীই থাকবে, অনন্তর শুভ্রান্তকে সাদমান ভেবে তাকেও নির্মমভাবে খুন করে 4 জন এবং পালিয়ে যায়। ধরনীর প্রভাত আলো ফুটতেই সুস্মিতা দিদির রুমের দিকে এগিয়ে যায়। বিভাবরী সারা রাত শেষে ক্ষুধার তাড়নায় কাঁদছিল। বিভাবরীকে দুগ্ধপান করানোর জন্য সুস্মিতা দিদিকে পরপর কয়েকবার ডাকে। কোনো সারা শব্দ না পেয়ে দাঁড় ঠেলতে দেখে দাঁড় খোলা। এভাবে দাঁড় খোলা পেয়ে সুস্মিতা প্রথমে কিছুটা আশ্চর্য হয়ে যায়। পরক্ষণে কিছু ভেবে আপন মনে দিদি ডাকতে ডাকতে রুমে প্রবেশ করে যা দেখে তাতে তার কলিজা ফেটে কান্না আসে। সুস্মিতার কান্না দেখে সাদমান বাহির থেকে ভেতরে প্রবেশ করে তিনিও স্তব্ধ হয়ে মূর্তি নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাদের দুজনের কর্মের ফল ভোগ করল নিষ্পাপ দেবযানী শুভ্রান্ত। ইতিম হলো বিভাবরী। দিদিও জামাইবাবুর অন্ত্যেষ্টিক্রিয়া করে ছোট বিভাবরীকে নিয়ে পুনরায় বিদেশে পাড়ি জমায় নাতাশা ও সাদমান হক। বিভাবরী ছোট বিধেই তাকে মুসলিম বানানোর কোনো উপায় ছিল না। নীরা জন্ম হওয়ার 4 বছর পর পুনরায় বিডিতে ব্যাক করেন নাতাশা ও সাদমান। বিভাবরীর বয়স তখন 6 বছর। বিডিতে ফিরে বিভাবরী হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে। ধর্মত্যাগে বিভাবরী চৌধুরী হয় অন্বেষা মেহেরিন আভা। সে থেকে বিডিতে সেটেলড হন তারা। একে একে তুবা, মীরা জন্মগ্রহণ করে। মাঝে মাঝে দলের কাছে সাদমান হক বিদেশে যেতেন। খুব বেশি প্রয়োজন হলে নাতাশা বিদেশে যেত। এভাবেই চলছিল। আবার 15 বছর বয়সে নাতাশা তার সব দায়িত্ব সাদমানকে অর্পণ করে। তিনি নামমাত্র মাফিয়া দলের কুইন ছিলেন। দলের পুরো দিক সামাল দিতেন সাদমান। বর্তমানে নাতাশা হককে জড়িয়ে ধরে হিঁচকি তুলে কাঁদছে আভা। নাতাশা হকেরও নেত্রদয় ছলছল করছে। আভা তার মাকে জড়িয়ে ধরে বলে,
মা, ও মা, মা, তুমি বলো না এইসব মিথ্যা। উনি উনি যা বলছেন এইসব কিছু মিথ্যা, তাই না মা? তুমি বাবা আমাদের এভাবে ধোকা দিতে পারো না। তুমি তো আমার মা, আমাদের মা, আমার নীরার, তুবার, মীরার মা। তুমি কেন মাফিয়া কুইন হবা? তুমি কোনো মাফিয়া কুইন নও মা, তুমি নাতাশা হক আমাদের মা। বলো না মা, এভাবে চুপ করে আছো কেন? ও মা। অন্বেষা, কোনো কিছু মিথ্যা নয়, সব সত্যি। আর অনেক সত্যি লুকায়িত আছে, সেগুলো শোনো। আমি আর কিচ্ছু শুনতে চাই না মেজর সাহেব, দয়া করে আপনি এসব বন্ধ করুন। আমার সহ্য হচ্ছে না, আমার মা এসব করেননি, আমার বাবা নির্দোষ। শুনছেন আপনি? বন্ধ করুন এসব।